নমস্কার বন্ধুরা, আমি পায়েল। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি বিমল করের লেখা গল্প কাঁচঘর। হলুদ রঙের একতলা বাড়ি, উঁচু ভিত, উঁচু ছাদ, একপাশে টালি ছাওয়া টানা বারান্দা, প্রান্তে তার কাঁচঘর। এপাশ ওপাশ ধুধু মাঠ, দূরে জঙ্গলের ঝাপসা গাছপালা। এই ফাঁকায় নিম কাঁঠালের ছায়ায় হলুদ বাড়িতে হাওয়া খেতে এসে পড়ে নতুন লোক, চেঞ্জার হয়তো। ভুল ভাঙে হলুদ বাড়ির সিঁড়িতে পা দিয়ে। বাড়ি নয়, হাসপাতাল। কি আশ্চর্য, এই কিনা হাসপাতাল। চারপাশে করবীর ঝোপ, কয়েকটি কাঠচাপা গাছ, লাল পাথরের আঁকাবাঁকা ঘাসের পাড় বসানো একটি সরু পথ। এদিক ওদিক আরো কটি খাপড়া ছাওয়া ফালি ফালি ঘর। সব মিলিয়ে মিশিয়ে পরিবেশটাই যার অমন চোখ জুড়োনো, তাই কিনা শেষে হাসপাতাল। হাসপাতাল দেখতে এত ভালো লাগে কে জানতো, কে দেখেছে আর। সত্যি এমনটি কেউ দেখেনি যেমনটি দেখেছে ওই কাঁচঘর। দূর থেকে মনে হয়েছে ছবি আঁকার ঘর বুঝিবা। কাছে এসে ভুল ভেঙেছে। এখানে তুলি নয়, তুলো। রং নয়, রক্ত। অপারেশন থিয়েটার তাহলে এই কাঁচঘর। কিন্তু কোথায় সেই টেবিল, ঝুলনো আলো? নেই নেই, 30 বছর আগে অবশ্য ছিল। সবই ছিল, রেল লাইন পাতার কাজ হয়েছে যখন এই জঙ্গলি দেশে, তখনই সব তৈরি রেল কোম্পানির পয়সায়। বিরাট সে হাসপাতাল। এখন তো ভেঙে ভুঙে সব মাঠ। শুধু ওইটুকু হাতে পায়ে ধরে চেয়ে চিনতে নিয়েছে ডিস্ট্রিক্ট বোর্ড। ওই হলুদ বাড়ি হাসপাতাল আর কাঁচঘর। এখন যা আছে তা আরো অদ্ভুত। কাঁচঘরের গা লাগানো করবীর ছোপ, ডালে পাতায় ফুলে কাঁচ গা ছোঁয়াছুঁই। ভোরের সাদায় মেঘ মেঘ, সকালের আলোয় সোনা রং। তারপরও থাকে স্তিমিত রৌদ্র বিকেল আর গোধূলি। হালকা রঙের ঢেউ খেলে যায় কাঁচ দেওয়ালে। রাতের অন্ধকারে ঘন কালি আধার, বিলীন চিহ্ন। অবশ্য জ্যোৎস্না রাত্রে নয়। ধবধবে জ্যোৎস্নায় কাঁচঘর যেন কুহকের রাজ্য, দুধ আলোর দেশ, তেপান্তরপুরী। একদিন হিরণ সেন এই পথেই এসেছিল, এই দুধ আলোর দেশেই। তখন শুক্লপক্ষ, তিথিটা বোধহয় ত্রয়োদশী হবে। মাঠ ভেঙে হিরণ হাসপাতালের কাছে এসে দাঁড়িয়েছে। নিম কাঁঠালের ছায়ার পাশে পাশে ফুটফুটে চাঁদের আলো ঘাসের বিছানায় নিঝুম ঘুমে অঘোর। হাওয়ায় হাওয়ায় করবীর ডালপাতা কাঁচ দেওয়ালে অদ্ভুত এক শব্দ তুলেছে। একটা বুনো পাখি কাঁচঘরের মাথার উপর দিয়ে উড়ে গেল। দ্রুত গতি পাখনার কাঁপনটুকুও চোখে পড়ল হিরণের। ঘোর লেগেছে হিরণের তাকিয়ে থাকতে থাকতে। কুহকে পেয়েছে তাকে। নিষ্পলক নয়নে দেখছে সেই দড়ির রাশি, স্কাইলাইটের দড়ি। কাচের দেওয়াল বয়ে ঝুলছে অনেক নিচু পর্যন্ত। আর কিচ্ছু না, কেউ না। বেবাক ফাঁকা সেই কাঁচঘর, শুধু খানিকটা বদ্ধ হাওয়া আর আলো, আর আশ্চর্য করুণ শূন্যতা। তন্ময় হয়ে হিরণ তাকিয়েছিল। চমক ভাঙল শোভনার বিস্মিত প্রশ্নে। সেই দেখা ওদের, হিরণ আর শোভনার প্রথম দেখা। অপরিচিত দুটি নরনারী পরস্পরের দিকে চোখ রেখে বিমূঢ় হয়েছে আরো। অবশেষে কথা বলতে হয়েছে শোভনাকেই। ডাক্তারবাবু ছিলেন না তার কোয়ার্টার্সে। বুড়ো কম্পাউন্ডার নিজের বাসায় আফিং নেশায় ঝিম মেরে পড়েছিল। হাসপাতালের চাবি নিয়েছে শোভনা, লণ্ঠন ঝুলিয়েছে হাতে। ডিসপেন্সারির দরজা খুলেছে নিজেই। অ্যালকালি অ্যাসিড আর সল্টের বিমিশ্র উগ্রগন্ধে হিরণের চেতনা বুঝি আরো অসাড় হয়ে এসেছে চৌকাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে। শোভনের সঙ্গী হয়েছে হিরণ কম্পিউটারের বাসা পর্যন্ত, কয়েক পা অবশ্য। চাবি রেখে লণ্ঠন ফেরত দিয়ে আবার দুজনে হাঁটতে হাঁটতে এসে দাঁড়িয়েছে কাঁচঘরের সামনাসামনি।
হিরণের হাতে স্পিরিট লোশনের বোতল, পকেটে তুলো। বাক্যালাপের ছেদ টানল শোভনা এখানে দাঁড়িয়েই। একটু হাসি, ছোট্ট একটু নমস্কার। চাঁদের আলো ভেজা ঘাসে পা ডুবিয়ে চলে গেল কাজঘর বরাবর। দূরত্ব সামান্যই, নেই বললেও বুঝি চলে। ওই তাহলে শোভনার কোয়ার্টার্স, এক চিলতে ঘর। শোভনার ঘরের জানালায় বাতি জ্বলতে দেখে হিরণের ঘোর ভাঙল, মোহ কাটল। স্পিরিট লোশনের শিশিটা মুঠোর মধ্যে জোর করে চেপে ধরল হিরণ। এ তবে স্বপ্ন নয়, দুধসাগরের অতলপুরীর মাঠে ওরা সেই পরীও না, নিছক মানুষ। হাসপাতালের নার্স, মিডওয়াইফ, সেবাময়ী একটি নারী। হিরণ সেন কৃতজ্ঞ বোধ করেছে স্পিরিট লোশনের বোতল হাতে নিয়ে। এই লোশনে দিদির পায়ের ব্যথা মরবে। আহা, বেচারি দিদি, তবু দুদণ্ড ঘুমোবে রাত্রে। বাড়ির পথে পা বাড়াতে গিয়ে হিরণ আরেকবার তাকিয়েছে। কাজঘরের গায়ে রূপো জল টলমলে হাসি। পরিচয়ের সূত্রপাত এভাবেই। এরপর একদিন দিদিকে সঙ্গে করে হিরণ এলো। শোভনা এতটা ভাবেনি, খুব খুশিও হয়নি প্রথমটায়। অভ্যর্থনা করেছে সসংকোচে, অনেক কষ্টে হাসি হাসি মুখ করে। দিদির কাছাকাছি বসেনি, কথাও বলেনি খুব বেশি। ভয় ভয় করেছে সারাক্ষণ, যতক্ষণ দিদি ছিলেন। অবশ্য তাতে গল্পগুজব জমে উঠতে আটকাল না। দিদি একাই 4 জন, কথা শুরু করলে শেষ করতে জানেন না, হাসতে আরম্ভ করলে থামেন না। দিদি কলকল করে কথা বলে গেলেন। কবে বিধবা হয়ে বাপের বাড়ি এসেছেন, এখন সংসার বলতে ওরা 2 ভাই বোন। আজ 2 বছর ধরে হিরণ চাকরি করছে। 2 বছরেই 3 ঘাটের জল খেতে হলো। এখানে এসেছেন পুরো 2 সপ্তাহ হয়নি এখনো, তবে এই জায়গাটা তাঁর বেশ ভালোই লেগেছে। এখান থেকে বদলি না করলেই ভালো। শেষ পর্যন্ত দিদি তার টুল থেকে উল্টে পড়ার কাহিনী শোনালেন। বললেন কি কষ্টই সহ্য করেছেন তিনি সেদিন পায়ে কোমরে। তবু ভাগ্যই বলতে হবে, ডাক্তারবাবু না থাকলেও শোভনা হাসপাতালে ছিল। দিদি বললেন, তোমার হাত গুণ আছে ভাই, মায়া, মমতা, কর্তব্য জ্ঞান খুব। না হলে তখন কে আর হাসপাতাল খুলে ওষুধ তৈরি করে দেয় বলো? শোভনা স্পষ্ট দেখল দিদির মুখে কমনীয়তা আর কৃতজ্ঞতায় মেশামেশি। তাকালো হিরণের দিকে, সে মুখেও তাই। একটু বুঝিয়ে অস্বস্তি বোধ করলো শোভনা, কিন্তু ভালো লাগলো এই কথা, এই মুখ। দরকারের সময় আর উপায় বা কি ছিল দিদি? শোভনা চোখ নামিয়ে বললে, একটু হাসল। হাতুড়ে বিদ্যা ফলিয়ে দিলাম। কি যে বলো, সারা দিন এই নিয়ে ঘাটাঘাটি করছো তোমরা, কিছু জানবে না কেন? আচ্ছা, এই হাসপাতালে তুমি কতদিন আছো? তা প্রায় 8 মাস। ওমা, বেশি দিন তো নয় তাহলে। এর আগে কোথায় ছিলে, কলকাতায়? না, কলকাতায় নয়। শোভনা মাথা নেড়ে হাসল। এর আগে ছিল এক কলিয়ারির হাসপাতালে, তার আগে আসানসোলে, তার আগে গিরিডি। কলকাতা ছেড়েছি বছর 4। বলেন কি? এবার হিরণ অবাক হয়ে বললে, 4 বছরের মধ্যে এত জায়গায় ঘুরেছেন? আমাকেও হার মানালেন। বদলির চাকরি, ও আর কি করবে? দিদি বললেন, না না, বদলির চাকরি আমার ছিল না দিদি, এমনি কাজ ছেড়েছি, কাজ নিয়েছি। শোভনা হঠাৎ থামল। কেন, এক জায়গায় ভালো লাগতো না বুঝি? দিদি প্রশ্ন করলেন। শোভনা সে কথার উত্তর না দিয়ে জানালার বাইরে তাকালো। দিদি উঠলেন, যাবার সময়ে শোভনার কাছে এসে চিবুকে হাত দিয়ে আদর করলেন। তোমার সঙ্গে ভাব হয়ে বড্ড ভালো লাগলো ভাই। মেয়ে মানুষের এমনটি না হলে মানায় না। স্নেহ মমতাই আসল, রূপ ছাই। তোমার কিন্তু ভাই 2ই আছে। দিদি স্নেহময় হাসি হাসলেন।
একদিন এসো আমাদের ওখানে, নিশ্চয়ই আসবে। হিরণ তোমায় নিয়ে যাবে। শোভনা সায় দিয়ে তাড়াতাড়ি দূরে সরে দাঁড়ালো। ভয়ে তার বুক ঢিপঢিপ করছে, মুখটাও ফ্যাকাশে। দিদির এই ঘন সান্নিধ্যে তার সর্বাঙ্গ শিহরিত। মাঠে নেমে হাঁটতে হাঁটতে দিদি হঠাৎ বললেন, একটা কথা একদম ভুলে গেছি রে হিরণ। কি? শোভনার বাড়ির কথা জিজ্ঞেস করা হলো না, নিজের কথাই সাদকাজ করে বললুম। ছি ছি, কি ভাবছে শোভনা কে জানে। পরের বাড়ির কথা না জানাই ভালো। পাগল নাকি তুই? আমি তো হাড়ির খবর জানতে চাইনি, ওর বাড়ির খবর জানতে চেয়েছি। এতে দোষ নেই, বরং মানুষ নিজের মা বাবার কথা বলতে পারলে খুশি হয়। হ্যাঁ, যেমন তুমি। হিরণ সজোরে হেসে উঠল। কাজঘরের সামনে দিয়ে যেতে যেতে দিদি হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন। এটা কি রে? কাজঘর। কি হয় এখানে? ভূত ঘুরে বেড়ায় রাত্রিরে। কথা শেষ করে হিরণ হো হো করে হেসে উঠল, তাকালো পিছনে। শোভনা তার কোয়ার্টার্সের বারান্দায় দাঁড়িয়ে তখন দেখছে ওদের ভাই বোনকে। তৃতীয় সাক্ষাতে হিরণ বললে, দিদি আপনার খোঁজ খবর নিতে পাঠালে, কেমন আছেন? ভালো। শোভনা চেয়ার এগিয়ে দিয়ে হাসল। হাসপাতাল থেকে ফিরলেন বুঝি? হ্যাঁ, একটু আগে। তবে তো খুব ক্লান্ত রয়েছেন, আমি উঠি। না না, সে কি, উঠবেন কেন, বসুন। কিন্তু এখনো আপনি অ্যাপ্রন পর্যন্ত ছাড়েননি, স্নান টান করবেন হয়তো এ সময়ে। হিরণ কিন্তু কিন্তু করে। তাতে কি, আপনি তো আর হাতে কাজ নিয়ে বাড়ির বাইরে পা বাড়াননি। বসুনই না একটু একা একা, আমি আসছি। দেখবেন একটু দেরি হলে যেন পালিয়ে যাবেন না। শোভনা মুখ টিপে হাসল। যাবার সময় বাইরে থেকে ঘরের জানালাটা ভেজিয়ে দিলে, দরজাও বন্ধ করলে ঘরে ঢুকে। হিরণ চুপচাপ বসে থাকলো। শোভনার শেষ কথাটাই ভাবছে, পালিয়ে যাবে কেন সে? পালিয়ে যাবার হলে এখানে কি আসতো? সত্যি আজ কদিনই ঘুরে ফিরে একটা কথাই মনে ভাসছে হিরণের। হঠাৎ কি যে সে খুঁজে পেয়েছে এখানে কে জানে। রোজই সন্ধ্যের দিকে বেড়াতে বেড়াতে এ পথে তার আসা চাই। কে যেন টানে তাকে। কি আছে এখানে? কাজঘর, শোভনা, বোধহয় দুই। দুই তার কাছে বিস্ময়, দুই আনন্দ। চোখের ওপর হাসপাতালের মাঠে শেষ বিকেলের আলো কখন যে ফুরিয়ে গেল হিরণ জানল না। আবছা অন্ধকারে পাখিরা ফিরে এলো, গাছে গাছে কাকলি। হাওয়া উড়ে গেল করবীর ঝোপের মাথার উপর দিয়ে, কটি কাঠ চাপা ফুল ঝরে পড়ল। হিরণ কিছুই লক্ষ্য করল না। কাজঘরের গায়ে পশ্চিম আকাশের এক টুকরো তামা আলো ছিটকে পড়েছে, সেদিকে তাকিয়ে হিরণ আনমনা। তাহলে এখনো আছেন, পালিয়ে যাননি? শোভনার ডাকে হিরণ সজ্ঞান হল। তাকিয়ে দেখে বিকেল শেষ, সন্ধে নেমেছে। সামনে তার ছোট একটি বেতের গোল টেবিল, একটি প্লেটে কিছু খাবার, চায়ের কাপ, পাশে আরেকটি চেয়ার। এসব কি? কিচ্ছু না। শোভনা খালি চেয়ারটায় বসল। একটু চা খান। আপনি? এই তো হাতেই রয়েছে। শোভনা চায়ের কাপ দেখিয়ে হাসল। চা খেতে খেতে হিরণ লক্ষ্য করল শোভনাকে। সুন্দর দেখাচ্ছে ওকে। সারাদিনের ক্লান্তি জলে সাবানে ধুয়ে ফেলেছে। প্রসাধন সেরে এসেছে এইমাত্র। কমলা রং শাড়ি পরনে, এলো খোপা কাঁধের পাশে ভেঙে পড়েছে, কপালে একটি কুমকুমের টিপ। শোভনার সাজসজ্জায় স্নিগ্ধ ঘরোয়া রূপ, চোখ যেন আরো জুড়িয়ে আসে। দিদি কেমন আছেন? ভালোই। যাব একদিন আপনাদের ওখানে। চলুন না, কবে যাবেন? দেখি কবে যাই।
অনেক দূর নাকি আপনাদের বাড়ি? তা একটু দূরই হবে। দুজনেই আবার চুপ, আর কথা নেই। আপনি রোজ এদিকে বেড়াতে আসেন না? শোভনা প্রশ্ন করলে। হিরণ হঠাৎ কেমন যেন লজ্জা পেল এই প্রশ্নে। মাথা নেড়ে সায় জানালো, রোজই দেখি আপনাকে। শোভনা একটু হাসলো বুঝি ঠোঁটের কোণে। সন্ধ্যের অন্ধকারে হাসপাতাল অস্পষ্ট হয়ে এসেছে। হিরণ বললে, চলুন মাঠে মাঠে একটু বেড়াই। হাসপাতালের একটু দূরে একটা পুকুর, সেই পুকুর পর্যন্ত পাশাপাশি হেঁটে গেল ওরা। বেশি সময়টাই মুখ বুজে, কখনো কখনো কথা বলে। একটু বসলো পুকুর পাড়ে ঘাসে, বসে বসে আকাশের তারা দেখল, পুকুরের হু হু হাওয়া খেল। ফেরার পথে হিরণ বললে, জানেন দিদির বড় আফসোস। কেন? আপনার সঙ্গে আলাপ করে গেল, কিন্তু আপনার খোঁজ খবর নেয়নি। সে কি, আবার কিসের খোঁজ খবর? বলেন কেন আর? দিদির ধারণা কারুর সঙ্গে আলাপ পরিচয় হলে তার বাড়ির পিতা মাতা ভগিনীর খোঁজ খবর নিতে হয়। না নেওয়াটা নাকি অসামাজিকতা, হৃদয়হীনতা। হিরণ সজোরে হাসল। ফাঁকা মাঠে সে হাসি উড়ে উড়ে ছড়িয়ে গেল। হাঁটতে হাঁটতে কাজ ঘরের সামনে এসেছে ওরা। হিরণের কথায় শোভনা কেন যেন বিক্ষিপ্ত চিত্ত। হঠাৎ খুব চাপা গলায় দ্রুত উচ্চারণে বললে, কেউ নেই আমার, কেউ না। ঝাপটা বয়ে গেল হাওয়ার আচমকা। শুকনো পাতাই বোধহয় উড়ে এসেছিল। একটা কুটো পড়ল হিরণের চোখে। চোখ বন্ধ করল হিরণ, করকর করছে। চোখ রগড়ে হিরণ দেখে শোভনা পাশে নেই, অনেকটা এগিয়ে গেছে। সামনে সেই ফাঁকা কাজঘর, নির্জন, নিস্তব্ধ, শূন্য। অন্ধকার বারান্দায় একা বসে শোভনা তন্ন তন্ন করে আরেকবার মন হাতড়েছে। ভেবেছে নিজের কথা খুঁটিয়ে খুঁটিয়ে আবার সেই দিনই, অনেক মাস পরে। হিরণকে কথাটা মিথ্যেই বলেছে শোভনা। তার কেউ নেই এ কথা সত্যি নয়। মা বাবা নেই, কিন্তু দাদা বৌদিরা আছেন, আরো অন্যান্য আত্মীয় স্বজন। তবু থেকেও তারা নেই। কবেই যেন সব হারিয়ে গেছে, সব। তখন শোভনা কিশোরী, কতই বা বয়স, 13-14 হবে বড়জোর। সেই তখনই ও জানতে পারল ওর জীবনের কোনো মূল্য নেই, নেই নেই। বাড়িতে, দেওয়ালে, টেবিলে, বিছানায়, মা বৌদিদের, এমনকি দাদাদের চোখে মুখেও সর্বত্রই সে দেখেছে এই নেই নেই। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত শোভনাকে ভাবতে হয়েছে তার রিক্ততার কথা। সারাক্ষণ তার মাথায় ভর করেছে একই চিন্তা। মা কেঁদেছেন, বৌদিরা মুখ ভার করেছে, ফিস ফিস করেছে আড়ালে আড়ালে। বন্ধুরা আভাসে সান্ত্বনা দিতে চেয়েছে। কি নিষ্ঠুর সেই সান্ত্বনা! বিশ্ব সংসারের ওপরেই বিরূপ হয়েছে সে। মাঝরাতে বিছানায় উঠে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে শোভনা। কুটি কুটি করেছে ভগবানকে। নির্মম আক্রোশে দেওয়াল থেকে মার গুরুদেবের টাঙানো পটখানা টেনে ছুঁড়ে ফেলে দিয়েছে মেঝেতে। না না, মানে না ঈশ্বর, গুরু, তুকতাক, ধর্ম কিছুই না। আবার মন শান্ত হলে শুধুই গালে হাত দিয়ে বসে থেকেছে। ঝরঝর করে দু চোখ বয়ে জল ঝরেছে। সে দুঃখ, সে যন্ত্রণা অসহ্য, আর আত্মনিষ্পেষণের খোঁজ কেউ রাখেনি। শেষ পর্যন্ত একদিন বাবার সঙ্গে এক নামকরা ডাক্তারের কাছে গিয়ে শোভনা যেন দিশা খুঁজে পেল। সেই ডাক্তার ভদ্রলোকই বলেছিলেন তার চেম্বারের গায়ে অপুষ্পক একটি গাছ দেখিয়ে, ও গাছটা দেখো।
ওতে ফল ফুল দুই হবার কথা, কিন্তু প্রকৃতির এমন পরিহাস, কোনো ঋতুতেই ওতে ফুল ফুটল না, কোনোদিনও ফল খেলাম না। স্টিল ওই ব্যারেন গাছ, ওর জন্য আমার ঘুম নেই। নিজের হাতে ওর গোড়ার মাটি খুঁড়ি, জল দিই, পোকা মারি, বড় ভালোবাসি গাছটাকে। দেখো না কি সুন্দর ছায়া দিয়েছে, ওই ছায়ায় বসে বসে আমি জার্নাল পড়ি। শোভনা অবাক চোখে সেই গাছটি দেখেছে। ডাক্তারবাবু বলেছেন, দুর্ঘটনার ওপর কোনো হাত নেই মা, মন খারাপ করো না, তোমার ছায়াতেও লোকে আরাম পাবে। শোভনা আরও একটু ভেবেছে, আর সে ভাবনা শুধু এই যে ওই গাছের মতো সেও কোনো না কোনো একজনের ভালোবাসাটুকু পাবে। ভালোবাসা অন্য জিনিস, স্থূল শারীরিক বিকাশ কখনোই তার অন্তরায় হতে পারে না, পারে না। এতদিনে শোভনা 18 পা দিয়েছে, নার্সিং পড়েছে, পাস করেছে জুনিয়র মিডওয়াইফারি। 5 জনের চোখের সামনে ঘোরাফেরা করতে হবে, সমাজ আছে, লোক, হাসপাতাল, নিত্য অপরিচিতের মুখোমুখি দাঁড়ানো। শোভনা তাই বিশেষভাবে শোভন করেছে নিজেকে। চোখে কারুর বিষদৃশ্য ঠেকেনি, আর সত্যিকারের লজ্জা তো এই বাইরের কাছে, ভেতরে তো লজ্জা নয়, দুঃখ। সে দুঃখের পরিধি নেই, আর ভেতরের যে ব্যর্থতা, তার গোপন কথাটুকু তো একান্তভাবে ওই জানে, আর জানে বাড়ির লোক। বোধহয় তাই বাড়ির লোকের কাছ থেকে ধীরে ধীরে সরে আসতে লাগলো শোভনা। একা হয়ে দিন কাটায়, নিঃসঙ্গতা পছন্দ করে নির্জনতা। আর আর যেখানে অপরিচয়, যেখানে কাছে যাওয়া যায় নেই, শোভনার তাই ভালো লাগে। এই সময়েই প্রথম ধাক্কা খেল শোভনা। হাসপাতালেই আলাপ, অর্থোপেডিক্সের ছোকরা হাউস সার্জন। সবসময়ই সিস্টার সিস্টার করত। শোভনা ভেবেছিল, যাক, সেই ভুল ভাঙল, সে ছোকরা অন্তত একটা উপকার করেছে শোভনার, পুরুষ মানুষের মনটাকে জানতে দিয়েছে। কলকাতা ছেড়ে তারপরেই শোভনা চলে এলো। পরিচিত পরিবেশ তার কাছে যেন আরো অসহ্য লেগেছে তখন থেকে। চাকরি নিয়ে শোভনা মফস্বল শহরে চলে এসেছে, থেকেছে একা একা, কাজ নিয়ে, নিজের মন নিয়ে। ভালোই কেটেছে প্রথম প্রথম, কোনো রহস্যময় হাসি কাউকে হাসতে দেখেনি, কেউ ফিসফিস করেনি তাকে লক্ষ্য করে। কিন্তু মজা এমনই, 4 মাস, বড়জোর 6 মাস, এর বেশি কোথাও টিকতে পারল না শোভনা। এর মধ্যেই উড়ো চিঠি আসতে শুরু করেছে, রঙিন খামে মোটা মোটা প্রেমপত্র। ওর বাড়ির সামনে ঘুরঘুর করেছে অনেক তরুণ। ভয় পেয়েছে শোভনা। ও জানে ওদের মোহ কোথায়, আর জানে তার শেষ কোথায়। ধরা দিতে গেলে ধরা পড়তে হবে। শোভনা ধরা পড়তে চায় না। যত তাড়াতাড়ি পেরেছে শহরের তরুণকুলকে হতাশ করে শোভনা মিত্র উড়ে গেছে অন্যত্র। এইখানেই যা বেশি দিন অন্নজল ছিল তার। 8-8টা মাস কাটিয়ে দিয়েছে ফাঁকায় নির্জনে, কারুর সঙ্গে কোনো পরিচয় রাখেনি, কোথাও হৃদ্যতার কোনো প্রলেপ লাগেনি। বেশ ছিল ও এখানে, তার মনোমতো জায়গা, ভেবেছিল কিছুকাল কাটবে এখানে। কিন্তু এখন দেখা যাচ্ছে এবার এখানের পালাও শেষ করার সময় এলো। কি কুক্ষণেই দেখা পেট্রোল ডিপোর ইন্সপেক্টর হিরণ সেনের সঙ্গে। আর যদিও বা দেখাই হয়েছিল, কেন মরতে শোভনা অত গায়ে পড়ে কর্তব্য করতে গেল? কি যেত আসতো হিরণের দিদি সারা রাত পায়ের কোমরের ব্যথায় চিৎকার করলে? কিচ্ছু না। আর সেদিন কি ভয়ই পেয়েছে শোভনা, দিদি যখন ওর থুতনিতে হাত দিয়ে আদর জানাচ্ছিলেন। মেয়েদের চোখকেই না বেশি ভয়।
শোভনা উঠে দাঁড়ালো। রাত হয়ে গেছে। এক্সপ্রেস গাড়িটা সমস্ত প্রান্তে গুড়গুড় ধ্বনি তুলে বেরিয়ে গেল। বুক বয়ে শোভনার দীর্ঘ নিঃশ্বাস পড়ল। চোখেও জল এসে পড়েছে। এই বাড়ি, এই হাসপাতাল এবার ছেড়ে যেতে হবে। হ্যাঁ, হিরণের চোখের দৃষ্টিতে শোভনা দেখেছে সেই আবেশ, সেই আবেগ। বিশ্বাস নেই ওকে। যেতে হবে, যেতে হবে করেই শোভনার দিন কেটে গেল। যাওয়া আর হলো না। হিরণের যাওয়া আসা বাড়ল। বারান্দার বেতের চেয়ারে বসে দুজনে মুখোমুখি হয়ে গল্প করে অনেক রাত পর্যন্ত। কোনোদিনও বেড়াতে বেরোয়, কোনোদিনও বা শুধুই চুপ করে ওরা আকাশ দেখে আর মনে মনে ভাবে, হিরণ, শোভনা কেউ ছেলে মানুষ নয়। ওদের প্রতি আকর্ষণকে মনে মনে দুজনেই স্বীকার করে নিয়েছে। দিনে দিনে তাই একের কাছে অন্যে সহজ হয়ে উঠতে লাগলো। কেটে যেতে লাগলো অনাত্মীয়তার সংকোচ। একের ওপর অন্যের একটা দাবি গড়ে উঠতে লাগলো ওদের অজ্ঞাতেই। হিরণ একদিন বললে, একটা কথা বলবো শোভনা? বলো। তুমি যেন দিন দিন বড় অন্যমনস্ক হয়ে উঠছ। কই না তো। না বললে আমি শুনবো কেন? কি হয়েছে তোমার? কিচ্ছু না, সত্যি বলছি, কিছু হয়নি। বরং তুমিই যেন আজকাল কেমন হয়ে যাচ্ছ। শোভনা চোখ তুলে চাইল। হিরণ শোভনার চোখে চোখ রেখে চুপ করে থাকল। আজকাল চোখে চোখে তাকিয়ে থাকতে হিরণ আর লজ্জা পায় না, বরং শোভনার দুটি কালো কালো ডাগর চোখের দিকে চেয়ে চেয়ে হিরণ সব ভুলে যায়। স্তিমিত আভা, করুণ শান্ত দুই চোখ। শোভনার জীবনে কোথাও একটা শূন্যতা আছে। হিরণ তা জানে না, তবে অনুভব করে এই চোখের দিকে তাকিয়ে তাকিয়ে। অনুমান করেছে সে, আত্মীয় স্বজনহীন একক নিঃসঙ্গ জীবনের জন্যই হয়তো শোভনার এই শূন্যতা। ও ক্লান্ত, ক্লান্ত তার এই প্রাত্যহিক কর্মপরিবেশে। খাপ খায় না ওর মনের সঙ্গে এই হাসপাতাল, অ্যাসিড, অ্যালকালি, আয়োডোফর্মের উগ্র গন্ধ। আর একদিন মাঠ ধরে বেড়াতে বেড়াতে হিরণ বললে, ভালো লাগে না আর। কি? শোভনা একটু চমকে উঠল। তোমার এই ছাড়া ছাড়া ভাব। হিরণ দীর্ঘ নিঃশ্বাস ফেললে। হঠাৎ আবার এই কথা কেন? আমি তো তোমায় বলেছি। বলনি, বলনি, কিছুই বলনি আমায়। হিরণ ছেলে মানুষের মতো বললে, আবেগে অভিমানে, শোভনার কথায় বাধা দিয়ে। বলিনি তোমায়? শোভনার বুক দূর দূর করে। না, বললে তো আমি বেঁচে যাই। বেশ, কি শুনতে চাও বলো? আর কিছু না, শুধু শুনতে চাই তুমি কেন এমনভাবে কাছে থেকেও দূরে সরে আছো। কাছে থাকার মতো কপাল করিনি, তাই হয়তো। শোভনার গলা বুঝল। এককণা হাসি ঠোঁটের কোণে ম্লান আলোর মতো চিকচিক করে উঠল। কপালটা যাচাই করে দেখেছ কখনো? দেখে লাভ? শেষটুকু তো জানি। না, জানো না। বিশ্বাস করে একবার যাচাই করেই দেখো। বিশ্বাস। শোভনা ঠোঁট নাড়ল। ঘূর্ণি উড়ে যাচ্ছে শোঁ শোঁ। গাছের পাতা কাঁপছে, উড়ছে খড়কুটো। হিরণ শোভনা দ্রুত পায়ে পথ ধরেছে। কাজ ঘরের কাছে এসে থমকে দাঁড়িয়েছে হিরণ। আর আজ হঠাৎ হঠাৎ তার মনে হয়েছে, ওই কাজ ঘরের মধ্যে ঢুকে পড়তে পারলে ঝড়ের ধুলোবালি তাদের স্পর্শ করতে পারত না। বাড়ির বারান্দায় পা দিয়ে শোভনা বলেছে, কাল তুমি এসো না, আমার একটু কাজ আছে। পরশুদিন এসো, সন্ধে করেই, কথা আছে। সারা রাত, সারা দিন, আবার সারা রাত ভেবেছে শোভনা।
ভেবে ভেবে এইটুকু জেনেছে হিরণের আকর্ষণ তার কাছে বড়ই তীব্র। হিরণকে সে আর 5 জন ছেলের মতো ভাবতে পারেনি, পারে না। তাই যদি ভাবতো তবে তো কবেই চলে যেতে পারতো এই হাসপাতাল ছেড়ে। সে চেষ্টাও কি করেনি? করেছে। কাজও পেয়েছিল এক মাইকা মাইনের হাসপাতালে। তবু কেন শোভনা গেল না? সহজ কথা, সে যেতে পারেনি, যেতে চায়নি। এত কাছাকাছি থেকে যে চিরকাল এড়িয়ে যাওয়া যাবে না শোভনা তাও জানত। তবু এড়িয়ে গেছে, বড় ভয় করেছে তার। মাঝে মাঝে অবশ্য মনে হয়েছে এই ভয়টুকুই সে কাটিয়ে উঠুক। হিরণ তো তাকে ভালোবাসে, সত্যিই ভালোবাসে। হয়তো হিরণ সব সহ্য করে নেবে। দিনের পর দিন গেছে, একটু একটু করে শোভনা খুঁটিয়ে খুঁটিয়ে বোঝবার চেষ্টা করেছে হিরণের মন। খুব ভালো করে না বুঝলেও এটা বুঝেছে হিরণ তেমন পুরুষ যার কাছে শোভনা অনেক আশা করতে পারে। বিশ্বাসের কথা যেদিন হিরণ নিজেই বললে সেদিন শোভনার সমস্ত সংযম যেন হারিয়ে যেতে বসেছিল। অনেক কষ্টে সংবরণ করেছে নিজেকে। আজ 2 দিন শুধু ভাবল শোভনা। বিশ্বাস, জগতে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই চেয়েছে শোভনা। তার জীবনে এই সত্যিকারের ভালোবাসা, এবং প্রথমই বলা চলে। হিরণেরও তাই। শোভনার সে বিষয়ে সন্দেহ নেই। গভীরভাবে ভালোবাসে ওরা পরস্পরকে। একই নৌকোয় এ হাল ধরেছে ও উজান বাইছে। বিশ্বাস না করে উপায় কি? তাছাড়া এ জগতে সব তো এক নয়। নিজের দিকে তাকিয়ে শোভনা তাও বুঝতে পারে। সকলেই সেই অর্থোপেডিক্সের হাউস সার্জন নয়, সকলেই নীলখামে প্রেমপত্র লিখে প্রাণ নিবেদন করে না। এই জগতে মানুষ আছে, আছে মমতা, করুণা, স্নেহ, আর সেই ফুলের মতো ভালোবাসা যাতে কাঁটা নেই, যা আগুন চায় না, রূপও নয়, শুধু বুক ভরা ভালোবাসা, সেবা, নিবিড় ছায়ার আশ্রয়, শান্তি। এতেই যে খুশি, এতেই যার সব পাওয়া। হিরণ তাই। শোভনা হিরণের কাছে এতটাই আশা করে, এমনই চায়। তাই আজ ওকে বিশ্বাস সে করবে, করবে। অপেক্ষা করছিল শোভনা মাঠ আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে। বিকেল থেকে মেঘ জমে উঠেছে আকাশে, থমথম করছে চারপাশ। একটু হাওয়া নেই, ঝড় উঠবে বুঝি। ঝড় উঠলে হিরণ কি আসবে? যদি না আসে? ঝড় ওঠার আগে হিরণ এসে পৌঁছল, হাতে 3 সেলের টর্চ। আজ আর বারান্দা নয়, সোজা ঘরে নিয়ে গিয়ে বসালো শোভনা হিরণকে। দরজা বন্ধ করে দিল, খোলা রইল জানলাটা শুধু। হিরণ চেয়ারে বসল। সামনের টেবিলের উপর সুদৃশ্য একটা টেবিল ল্যাম্প জ্বলছে, সাদাটে আলো। টর্চটা পাশে রেখে দিল হিরণ। ওই আলোয় হিরণ দেখল শোভনাকে। শোভনার আজ নতুন রূপ। শাড়ি পরেছে আকাশ রঙের, গায়ে গভীর নীল ব্লাউজ, গলায় দুলছে সরু হার, কণ্ঠার কাছে ধবধবে সাদার উপর সুন্দর একটি লকেট, কানে আভরণ, হাতে নতুন 2টি বালা, কপালে কুমকুমের টিপ। খোপা বেঁধেছে নতুন ছাদে, তাতে একটি কাঠ চাপা গোজা। শোভনা যেন অভিসারে মেতেছে আজ। হিরণ অভিভূত হল। মিষ্টি একটা গন্ধ ভাসছে ঘরে। কি দেখছ? শোভনা একটু দূরে বিছানায় বসে বলল, মুখ ভরা হাসি তার। তোমাকে। আমি কি নতুন? আমার চোখে অন্তত। চোখের দোষ হয়েছে তোমার। শোভনা খিলখিল করে হেসে উঠল। সে হাসি উচ্ছল, চপল। সময় কাটছে,
প্রতিটি মুহূর্ত যেন এক একটি গলে পড়া মোমের বিন্দু। জানালা দিয়ে একটা পোকা উড়ে এসেছে কখন, টেবিল ল্যাম্পের শেডের কাছে ফরফর করে উঠছে চক্কর দিয়ে দিয়ে। শোনো, হিরণ ডাকল। বলো। শোভনা বিছানার উপর হাত পিছু করে এড়িয়ে বসেছে, মনোহর ভঙ্গি করে। এখানে এসো। কেন, আমি কি খুব দূরে? শোভনা হাসল, মাদকতা মাখানো সে হাসি, কিন্তু কাছে এলো, একেবারে হিরণের কাছে। গা ঘেঁষে দাঁড়ালো। টেবিল ল্যাম্পের শেডে কাঁচ পোকাটা মুখ ঠুকরে পড়েছে। জানলা দিয়ে হু হু হাওয়া এলো দমকা। ঘুটঘুটে অন্ধকার বাইরে। ঝড় এলো বুঝি? বলো। কি বলবো? তা আমি কি জানি? যা তুমি বলবে বলছিলে। হিরণ শোভনার হাত ছুলো। সরে গেল শোভনা। ঝড় উঠেছে বাইরে। দুরন্ত হাওয়ায় শোঁ শোঁ শব্দ। নিম কাঁঠালের ডালপাতার ঝাপটানি। ভয় পেয়েছে রাত শান্ত পাখিরা। গাছের মাথায় কোকিয়ে উঠছে দল বেঁধে। পোকাটাও নিস্তেজ হয়ে এসেছে। শেডের গায়ে আছড়ে পড়ে আবার সরে যায় দূরে। জানলা বন্ধ করে দিল শোভনা। ওর বুক কাঁপছে, ঘাম জমে উঠেছে কপালে, থরথর করে কাঁপছে পা। কি চাও তুমি আমার কাছে? শোভনা পা পা করে এগিয়ে আসতে আসতে বলল, গলায় চাপা কাঁপা সুর। কি আর চাইব, যা তুমি দেবে। হিরণের গলায় আবেগ। আমি? শোভনা হিরণের গা ঘেঁষে দাঁড়িয়েছে। ওর মাথা শোভনার বুক ছুঁয়েছে। হাতটি তুলে নিয়েছে নিজের হাতে। আমার দেবার মতো কিছু নেই হিরণ। রাজ্যপাট তোমার কাছে কে চেয়েছে? যা সবাই দেয় তাই দিও, তাতেই আমি খুশি হব। সবাই যা দেয়? শোভনা যেন বিড়বিড় করলো নিজের মনে। একটা হাত তার টেবিল ল্যাম্পের দিকে এগিয়ে গেছে আস্তে আস্তে। শিখাটা কমে আসছে, একটু একটু করে অন্ধকার জমেছে। শোভনার তপ্ত নিঃশ্বাস হিরণের মুখে। জ্বরের ঘোরে যেন বিকার বকছে শোভনা। সবাই যা দেয় তাও যে পারি না আমি। তার মানে বউ হতে পারো না? পারি, তবে আবার কি? হিরণ স্বস্তির নিঃশ্বাস ফেলল। শুধু বউয়েতেই তোমার মন উঠবে? আমি? শোভনা কথা শেষ করতে পারল না। কি? হিরণ অবাক। টেবিল ল্যাম্পের বাতি জোনাকির মতো জ্বলছে। সারা ঘর অন্ধকার। মৃদু ফটফট খসখস শব্দ উঠছে একটু। তার বেশি কিছু চাইবে না তো? মানে কি হেয়ালি করছো? বুঝছি না। বাতিতে তেল নেই নাকি? হিরণ কেমন যেন অধৈর্য হয়ে উঠেছে। স্পষ্ট করে বলো কি বলতে চাও। বউ ছাড়া আর তোমার কি হতে হবে? ও, তুমি মা হবার কথা বলছো? মা হতে চাও না? চুপ চুপ, সব চুপ। বাইরে ঝড়, ভেতরে অন্ধকার। শোভনার দ্রুত নিঃশ্বাসের উত্থান পতন। টিকটিক শব্দ টাইম পিসে। ফুঁপিয়ে উঠেছে শোভনা। বিকার বকছে আবার। চাই চাই, কিন্তু পারি না। গুণ ছেঁড়া ধনুকের মতো শোভনা যেন প্রাণে মনে ছিঁড়ে গেল। গলা চিরে অব্যক্ত এক যন্ত্রণা কোকিয়ে উঠছে। হিরণের হাত টেনে নিয়েছে নিজের বুকে, যেখানে ধক ধক করছে ওর হৃৎপিণ্ডটা, যেখানে অনেক তাপ, অনেক জ্বালা, আর শুধুই একটা কঠিন স্পর্শ।
কোনো কৃত্রিমতা আজ আর যেখানে নেই। হিরণের হাতে যেন সাপে ছোবল মেরেছে। সর্বাঙ্গে বিদ্যুতের শিহরণ খেলে যায় ওর। চকিতে হিরণ বাম হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পের নিভে আসা শিখাকে দাউ দাউ করে জ্বালিয়ে দেয়। বাজ পড়া গাছের মতো শোভনা ঝুঁকে রয়েছে হিরণের মাথার কাছে, নিশ্চল, নিস্পন্দ। শাড়ির আঁচল পড়েছে লুটিয়ে, নীল ব্লাউজের বুক চিরে একটা পর্দা উঁকি দিয়ে আছে। দাউ দাউ আলোয় হিরণ নিমেষের জন্য দেখল শুধু অস্থিসার, পাঁজরার উপর একটা সাদা পর্দা কোনো রকমে আটকানো। ধুধু মাঠ, মরুভূমি, স্তনহীন কঙ্কাল সার প্রেতিনী। সাপের বিষ যেন সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে হিরণের। অসার অচেতন তার সর্বাঙ্গ, দুটি চোখে অতল বিস্ময়, সারা মুখ ভয়ে পাংশু। হৃৎপিণ্ড গলার কাছে উঠে এসেছে যেন। একটা পিশাচ পাথর কাঠিন্যের মুখোমুখিও বসে। অস্ফুট ভয়ার্ত একটা চিৎকার করে হিরণ ছুটে বেরিয়ে গেল দরজা খুলে। খোলা দরজা দিয়ে ঝড় ঢুকলো নিমেষেই। তোলপাড় হলো বিছানা, টেবিল, বই। টেবিল ল্যাম্পটা দপ দপ করে নিভে গেল। বাইরে নিকষ কালো অন্ধকার, দুরন্ত ঝড়। হাসপাতালের মাঠ, গাছ, ঝোপ হাওয়ার চাবুকে চাবুকে অস্থির। নিম কাঁঠালের ডালপাতা ঝুঁটি দুলিয়ে রুখে উঠেছে। এক টানা গর্জন। একদল শেয়াল বিকট চিৎকার করে অন্ধকারে অন্ধকারে ছুটে যাচ্ছে কোথায় যেন। এই অন্ধকারে হিরণ মাঠে, পায়ে পায়ে বাধা। কে যেন ধাক্কা দিয়ে ওকে মাটিতে ঠেলে দিচ্ছে। ধুলোয় পাতায় চোখ মুখ একাকার। নিঃশ্বাস নিতে পারে না, ঠাহর হয় না কিছু, দিশে পায় না। গাছে পা জড়িয়ে ছিটকে পড়েছিল হিরণ, আবার উঠেছে। হাতড়ে হাতড়ে ডাল ধরেছে করবি ঝোপের, কোনো রকমে উঠে এসেছে বারান্দায়। ফাঁকা বারান্দার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। পা পা করে এগিয়ে গিয়েছে তবু। হাতে ঠেকেছে দরজা, ধাক্কা দিয়েছে গায়ের সব জোরটুকু নিঃশেষ করে। ঝনঝন শব্দ হয়েছে একটা, খান খান হয়ে ভেঙে পড়েছে কি যেন। দরজা তবু খোলেনি। দু হাতে মুখ ঢেকে হিরণ বসে পড়েছে দরজার গোড়ায়। শোভনার সংবিত ফিরে এলো যখন, তখন ঝড়ের হাওয়ায় ঘর একাকার। খোলা দরজা দিয়ে ভাল্লুক গা অন্ধকার করে ঢুকছে। হিরণ কি চলে গেল এই ঝড়ে অন্ধকারে, নাকি এখনো আছে বারান্দার ধারে দাঁড়িয়ে, কিংবা মাঠে? চলেই গেছে হয়তো, কিন্তু এই দুর্যোগে মানুষ যাবে কি করে? টেবিল হাতড়াতে গিয়ে হিরণের ফেলে যাওয়া টর্চটা হাতে ঠেকলো শোভনার। আস্তে আস্তে তুলে নিল এই শেষ লুকোনো আলোটুকু আবার। বারান্দায় কেউ নেই। মাঠে আলো ফেলল শোভনা, কেউ নেই। তবে মাঠে নেমে এসেছে শোভনা। এদিক ওদিক টর্চ ফেলতে ফেলতে এগিয়ে যাচ্ছে, থেমে থেমে, ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে। আলোয় চোখ পড়ল। কাঁচ ঘরের সামনে বারান্দায় ঝোড়ো মূর্তি হিরণ, মাটিতে হাত পা গুটিয়ে বসে। কাছে এলো শোভনা, দাঁড়ালো একটু। কোনো কথা নয়, কোনো আবেগ নয়, শুধু টর্চটা এগিয়ে দিলে। হাত বাড়িয়ে টর্চ নিল হিরণ। কাছাকাছি দাঁড়িয়ে ওরা দুজন আবার। হিরণ টর্চের আলো ফেললে। কাঁচ ঘরের দরজার ওপরের কাঁচগুলো ভেঙে পড়েছে। দরজাটাও থরথর করে কাঁপছে। শব্দ হচ্ছে মচমচ, ভেঙে যাবে এখনই হয়তো। ঝড়ের হাওয়া ঢুকে পড়েছে বন্ধ কাঁচ ঘরে। কাঁচ গায়ে ধাক্কা খেয়ে ফুঁসে উঠেছে সেই হাওয়া। আর আর হিরণ সভয়ে দেখলে সেই লম্বা লম্বা স্কাইলাইটের ঝুলন্ত দড়িগুলো সাপের ফনার মতো পাকিয়ে পাকিয়ে উঠছে, দুলছে, জড়িয়ে যাচ্ছে গায়ে গায়ে।
শূন্য ঘরে দড়ির ফনা অদ্ভুত এক হিংস্র আকর্ষণে ডাকছে যেন। কাঁচঘরের কপাট বুঝি ভাঙল। মাঠে নেমে এলো হিরণ একা, আর এক মুহূর্ত এখানে নয়। কাঁচঘরের ওই তীব্র ভৌতিক আকর্ষণকে সে বিশ্বাস করে না। পড়ে থাক পিছনে কুহকাচ্ছন্ন রহস্যময় ওই কাঁচঘর, পড়ে থাক ওর বাইরের সৌন্দর্য, থাক ওই শূন্যতা। অত শূন্যতা, অত হাহাকার ও সহ্য করতে পারে না, পারবে না। হিরণ এগিয়ে চলল। যেতে যেতে মনে হলো অনেক পথ হেঁটে এ কোন আলো দেখে ও আশ্রয়ের খোঁজে এসেছিল। আশ্রয় কই? এই যে শুধু জলা মাঠে আলে আর আলো, ফাঁকা কাঁচঘর। আর একবার কাঁচঘরের দরজায় শব্দ উঠেছিল, হিরণ শোনেনি। তখন সে অনেকটা এগিয়ে গিয়েছে, আর শোভনা তখন না বারান্দায় না মাঠে, তার ঘরেও নয়।